বিদায় নিল বাংলাদেশের জাতীয় জীবনে আলোচিত এক বছর 2024। আসছে বছর 2025 কি নিয়ে আসছে জাতীয় জীবনে? 5 আগস্ট অভ্যুত্থান পরবর্তী বছরে রাজনীতি, নির্বাচন, নিরাপত্তা এসব বিষয় মানুষের চিন্তার বড় কারণ। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কি তিউনিসিয়া হবে না শ্রীলঙ্কা, সেই হিসেবও কষতে শুরু করেছেন বোদ্ধারা। চলুন বিশ্লেষণে যাই আজকের রিপোর্টে। শুরুতেই দৃষ্টি দেওয়া যাক তিউনিসিয়ার দিকে। আরব বসন্তের ফাগুনের প্রথম আগুন লাগা এই দেশটি। তিউনিসিয়ার শাসক পালিয়ে যান 2011 সালে। জেসমিন বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করেন জাইন আল আবেদিন বেন আলী। ব্যাপক গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্টের প্রাসাদ ছেড়ে শ্রীলঙ্কা থেকে পালিয়েছিলেন রাজাপাকসে ভাইদের মধ্যে স্ট্রংম্যান হিসেবে পরিচিত গোতাবায়া রাজাপাকসে। সর্বশেষ গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন 1.5 দশক ধরে বাংলাদেশ শাসন করা শেখ হাসিনা। তিউনিসিয়ার অভ্যুত্থানের সময় পেরিয়েছে 1 যুগেরও বেশি। এখনও অভ্যুত্থান পরবর্তী সময়ের অস্থিরতা থেকে বের হতে পারেনি দেশটি। ছেড়ে পালিয়ে যাওয়ার পর তিউনিসিয়ার রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। সে সময় বেন আলী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘানৌচির নেতৃত্বে তার গঠন করা অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা সেভাবে গ্রহণযোগ্যতা পায়নি। প্রায় প্রতিদিনই বিক্ষোভে নামছিল সাধারণ মানুষ। 1 মাসের মধ্যেই সেই সরকারেরও পতন হয়। সাইদ এসএফসির নেতৃত্বে গঠিত নতুন অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভাও সেভাবে গ্রহণযোগ্যতা পায়নি। পরে ওই বছরের অক্টোবরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হলে তাতে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে ইসলামপন্থী এন্নাদা পার্টি। কিন্তু পরে দলটির গৃহীত বিভিন্ন এজেন্ডা শেষ পর্যন্ত প্রতিক্রিয়াশীল পশ্চাৎমুখী হিসেবে বিবেচিত হয়। 2 বছরের মাথায় আবারও শুরু হলো প্রতিবাদ বিক্ষোভ। এরপর 2013 সালের শেষ নাগাদ আবারও রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হলে দ্রুত পরবর্তী নির্বাচন দিতে বাধ্য হয় এনাদ্দা পার্টির সরকার। অস্থিরতার মধ্যে 2014 সালে ক্ষমতা গ্রহণ করেন নতুন প্রেসিডেন্ট সাইদ এসএফসি। 2019 সালে মৃত্যুর আগ পর্যন্ত এই পদে ক্ষমতাসীন ছিলেন তিনি। কিন্তু রাজনৈতিক ও আর্থসামাজিক অস্থিতিশীলতায় 3 বার প্রধানমন্ত্রী পরিবর্তন করতে হয়েছে তাকেও। বিপ্লবের শুরুর মাসগুলো সামাল দিতে না পারাটায় টালমাটাল অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা, আর্থিক দুরবস্থা, বেকারত্ব সংকটগুলো থেকে আর বের হতে পারেনি তিউনিসিয়া। শ্রীলঙ্কায় 2022 সালে ঘটা অভ্যুত্থানের 2 বছরের মধ্যেই শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভকে স্থিতিশীল জায়গায় নিয়ে আসা সম্ভব হয়েছে। গোতাবায়া রাজাপাকসে সরকারের পতনের সময় শ্রীলঙ্কার মূল্যস্ফীতির হার ছিল প্রায় 67%। ডলার সংকটে নিজেদের দেউলিয়া ঘোষণা করা দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভও তখন ছিল মাত্র $3 বিলিয়ন নিচে। যদিও 2 বছরের মধ্যেই তীব্র প্রতিকূল পরিস্থিতি থেকে সফলতার সঙ্গে ঘুরে দাঁড়ানোর এক বড় নজির হয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। মূল্যস্ফীতি নয়, বরং চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত টানা 3 মাস মূল্য সংকোচন দেখা দিয়েছে দেশটিতে। অর্থাৎ শ্রীলঙ্কার বাজারে নিত্যপণ্যের দাম এখন কমছে। সর্বশেষ নভেম্বরে এসে দেশটির মূল্যস্ফীতির হার ঋণাত্মক অর্থাৎ -2.10তে নেমেছে। বিপরীতে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে প্রায় $6.5 বিলিয়ন। অর্থনীতির পাশাপাশি রাজনৈতিকভাবেও শ্রীলঙ্কা এখন বেশ স্থিতিশীল। গত মাসে দেশটির পার্লামেন্ট নির্বাচনে আনুরা কুমারা দিশানায়েকের বামপন্থী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নির্বাচনের পর সব রাজনৈতিক দলই এখন দেশ গড়ার কাজে যুক্ত হয়েছে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ প্রজন্মও নিজ নিজ কাজে ফিরে গেছে। মাত্র 2 বছরের ব্যবধানে শ্রীলঙ্কার ঘুরে দাঁড়াতে পারলেও গণ অভ্যুত্থান পরের 1 যুগেরও ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারেনি তিউনিসিয়া। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ খরা, বেকারত্ব, দুর্বল রিজার্ভ সহ নানামুখী চাপের মধ্যে ঘুরপাক খাচ্ছে তিউনিসিয়া। বেন আলীর পতনের পর এখন পর্যন্ত দেশটির শাসন ক্ষমতার পরিবর্তন এসেছে 4 বার, কিন্তু কোনো সরকারই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ কারণে জেসমিন বিপ্লবের নেতৃত্ব দেওয়া তিউনিসিয়ার তরুণরা দলে দলে এখন দেশ ছাড়ছেন। বাংলাদেশে অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় গত 8 আগস্ট। এরপর প্রায় 5 মাস হতে চললেও এখনও জনজীবনে স্বস্তি আনার মতো তেমন কোনো পরিবর্তন দেখাতে পারেনি সরকার। উন্নতি হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও। পুলিশের তথ্য অনুযায়ী 5 আগস্ট পর 4 মাসে সারা দেশে
1361টি খুন, 255টি অপহরণের ঘটনা ঘটেছে। স্থিতিশীলতা ফেরেনি রাজনীতিতেও। বড় দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত ইসলামীর পরস্পর বিরোধী নানা অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সম্প্রতি সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা নিরাপত্তা ব্যবস্থাকে আরও বড় প্রশ্নের মুখে ফেলেছে। ব্যাংক খাতে অনাস্থা এখনও কাটেনি। বিদেশিরাও বড় কোনো বিনিয়োগ নিয়ে আসেননি। সরকার পরিবর্তনের পর দেশে গ্যাস খাতে অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলেও বিদেশি কোনো কোম্পানি দরপত্র জমা দেয়নি। চলতি 2024-25 অর্থবছরের প্রথম 5 মাসে গত বছরের একই সময়ের তুলনায় বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে 91%। এ সময় বাংলাদেশের অনুকূলে বিদেশি ঋণের অর্থ যে পরিমাণে ছাড় দেওয়া হয়েছে, ঋণ ও ঋণের সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে তার চেয়ে বেশি। দেশের বেসরকারি খাতে কর্মসংস্থান সংকুচিত হয়ে গেছে। অর্থনীতির চাকা এখনও ধীর গতিতে আছে। বন্ধ হয়ে গেছে বহু কলকারখানা। 3 বছর ধরেই উচ্চ মূল্যস্ফীতির চাপে দিশেহারা দেশের মানুষ। শেখ হাসিনার 1.5 দশকের শাসনামলে অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখানো হলেও সেটি ছিল কর্মসংস্থানহীন। এ কারণে দেশের তরুণদের মধ্যে বেকারত্ব নিয়ে হতাশা বেড়েছে। রাষ্ট্র ব্যবস্থার সর্বস্তরে অনিয়ম, দুর্নীতির সীমাহীন বিস্তারের কারণে সম্পদ বৈষম্য প্রকট হয়েছে। সুশাসনের তীব্র ঘাটতির কারণে বিপর্যস্ত অবস্থায় পড়েছে বাংলাদেশের ব্যাংক খাত। বিদ্যুৎ ও জ্বালানি অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পাশাপাশি এ খাতে নজিরবিহীন লুটপাটও সংগঠিত হয়েছে। সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়া বৈষম্য থেকে মুক্তির দাবিতেই গড়ে উঠেছিল শিক্ষার্থীদের আন্দোলন। কিন্তু সফল অভ্যুত্থানের পরও এখনও সেসব বৈষম্যের বিলোপ হয়নি। ঘুরে দাঁড়াতে পারেনি দেশের অর্থনীতির মৌলিক সূচকগুলো। উচ্চ মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষের উপর চাপ আরও বেড়েছে। এই শ্রেণীর মানুষের ক্রয় ক্ষমতাও কমে গেছে। সরকার যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে মানুষকে স্বস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে তারা আবারও বিক্ষুব্ধ হয়ে উঠবে। এতে দেশের অর্থনীতির পাশাপাশি রাজনীতিও আরও বড় এই অনিশ্চয়তার মুখে পড়বে। আর যেভাবে মানুষে মানুষে দলে দলে বিভাজন বাড়ছে, তাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যায় সেই দুশ্চিন্তায় দেশের সাধারণ বা অসাধারণ সব শ্রেণীর মানুষের মাঝেই।